প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। আছি আমি সুবর্ণা নওয়াদির, আর বিশ্বাস করি আমাদের সব প্রিয় বন্ধু এবং নেক্সাস টেলিভিশনের সম্মানিত দর্শকরা আছেন আমাদের সাথে নেক্সাস টেলিভিশন টিউন করে ওপারে। আর আমাদের সাথে আজ স্টুডিওতে আমরা পেয়েছি তিনজন সম্মানিত অতিথিকে আমাদের আজকের আড্ডায়, যারা কিনা নানা গুণে গুণান্বিত। আমাদের সাথে আছেন রোজিয়া আক্তার শেফালি, সঙ্গীত শিল্পী, বাংলাদেশ টেলিভিশন। আপা অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা, নেক্সাস টিভিকেও শুভেচ্ছা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর যারা দেখবেন বা পরে সংযুক্ত হবেন সবাইকেই শুভেচ্ছা। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে। দর্শক, সেই সাথে আমরা পেয়েছি এ সময় একজন ভীষণ সৃজনশীল মানুষ, একজন উদ্যোক্তা, স্বত্বাধিকারী পানকৌড়ি বুটিক হাউস তানজিনা খানমকে। অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সালাম, খুব ভালো লাগছে আপু, খুবই মিষ্টি একটা রং পরে আমাদের আজকের আয়োজনে এসেছেন, খুব ভালো লাগছে। ধন্যবাদ আপু। দর্শক, আছেন আরও একজন সৃজনশীল মানুষ, এই সময়ে নারী উদ্যোক্তাদের হাতকে শক্তিশালী করেছেন এবং নিজের চলার পথটিকে একটু একটু করে অনেকটা পথ হেঁটে আরও সামনে এগিয়ে নিচ্ছেন। হ্যাঁ, আমাদের সাথে আছেন রিমা খাতুন, স্বত্বাধিকারী আয়না বিবি। অনেক শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও, এবং নামটি কিন্তু বেশ সুন্দর, আয়না বিবি। তো আয়না বিবিতে নিশ্চয়ই আমাদের রিমা আপু আজকে মুখ দেখে এসেছেন, এবং সে বলেছে যে আপনাকে খুব মিষ্টি দেখাচ্ছে। আয়না তো আসলে আমাদেরকে সবসময় আমি কেমন সুন্দরভাবে কিন্তু প্রেজেন্ট করে, তো যার কারণে আমি আমার পেজের নাম আয়না বিবি রেখেছি। আমি যে নারীদের নিয়ে কাজ করি তারা আমার আয়না বিবি, তারা নিজের কাজের মাধ্যমে মানে পুরা বিশ্বে তার নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছে, ঠিক যেমন আমরা আয়নায় আমাদের নিজের চেহারাটা দেখতে পাই। খুব চমৎকার, খুব চমৎকার ভাবনা থেকে আপনার এই যে পথ চলা সেই সম্পর্কে আরও শুনবো। তবে আমাদের সবার পথ চলায় আমাদের কত রকমের আসলে নির্ভরতার জায়গা আছে। তার মধ্যে দর্শক যদি বলি নির্ভরতার কথা, এক কথায় চোখ বন্ধ করে যেই নামটি বা যেই মানুষটির কথা সবার অবচেতন মনেই ভেসে ওঠে, তিনি হচ্ছেন মা। মা সেই মানুষ যে কিনা তার সমস্তটা দিয়ে তার সন্তানকে বা সন্তানদেরকে গড়ে তোলে, আর সেই সন্তানও যে কোনো কিছুতে, তার মন ভালো মন খারাপ কোনো সমস্যা সব কিছুতেই মাকেই যেন অস্ফুটে বলে ওঠে, এবং এই যে অস্ফুটে মুখ থেকে বেরিয়ে আসে মা যেন না কাছে থেকেও সব টের পায়। আর সেই টের পাওয়াটাই বোধহয় আমাদের সাথে সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছে সম্পর্কের মাধ্যমে। মা এবং সন্তানের সেই সম্পর্কের মধ্যে যে নির্ভরতা, সেটা একেবারেই চির অমলিন। আজ আমরা সেই ভাবনা থেকেই কথা বলবো আমাদের আজকের আড্ডায়, নির্ভরতাই মা। আর শুরুতেই সকল মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা চাই আমাদের বন্ধুরা তাদের মায়ের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করতে, এবং মায়ের সাথে তার যে একেবারে সেই একটা আলাদা রকমের সম্পর্ক, যেখানে সে ভীষণ নির্ভর বোধ করে, সেই সম্পর্কের কথা তুলে ধরবে। তাই অবশ্যই যুক্ত হবেন টেলিভিশন স্ক্রিনে দেখান জুম আইডি এবং পাসওয়ার্ড অনুযায়ী। দেরি না করে চলে আসুন, আর আমরা আমাদের বন্ধুদের কাছ থেকে আজ শুনবো তার মায়ের কথা। আর সাথে সাথে যেহেতু সঙ্গীত শিল্পী বন্ধু আছে, গান তো হবেই। আমি প্রথমে শেফালি আপার কাছে আসতে চাই, এবং আমার কাছে মনে হচ্ছে যে আপা একজন সঙ্গীত শিল্পী তো আছেনই, সাথে আমার আরেক বন্ধু তানজিনা আপু কম যায় না, সেও গান গায়, তার কাছে শুনবো। তবে আমার মনে হয় যে প্রথমে যদি আমরা সব মায়েদের প্রতি একটা গানে গানে সুরে সুরে শ্রদ্ধা জানাই, তাহলে বোধহয় খুব ভালো লাগবে। অবশ্যই আমি ভাগ্যবান এর জন্য যে মানে আজকের বিষয়টা আমার খুব পছন্দ হয়েছে, যে মানে নির্ভরতায় মা। আসলে তো মা সর্ববৃহৎমান, এবং মা ছাড়া মানে কিছুই ভাবা যায় না। মা সবার জন্যই অনেক প্রয়োজনীয় একটা জিনিস। যদিও আমার মা এখন নেই, আমি চেষ্টা করছি সব মায়ের প্রতি আমার মা সহ শ্রদ্ধা জানিয়ে একটি গান করার জন্য। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই।
এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার কথাই শিখেছি। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার কথাই শিখেছি। তাই তো বলি তোমার মতো মরমী কেউ নাই মাগো, তোমার মতো আপন কেহ নাই। আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি, সেই পানিতে ধুয়ে মাগো কোলেতে নাও টানি। তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি? সুখে থাকি দুঃখে থাকি, কাহার আসবে যাবে কি? তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি? সুখে থাকি দুঃখে থাকি, কাহার আসবে যাবে কি? তাই তো বলি তোমার মতো দরদে কেউ নাই মাগো, তোমার মতো আপন কেহ নাই। মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে। মায়ের মতো আপন কেহ নাই। অসাধারণ আপা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং আরও একবার আপনার মায়ের প্রতিও শ্রদ্ধা জানাই, এবং আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তা নিশ্চয়ই তাকে বেহেশত নসিব করেছেন এবং নিশ্চয়ই তিনি ভালো আছেন। এবং এই যে আপনি গানে গানে সুরে সুরে মায়ের কথা বললেন, নিশ্চয়ই তিনি দেখছেন। এবং খুব ভালো লাগলো, এবং বারবার মনে হচ্ছিল যে আসলে বেশ অনেকগুলো বছর আপনার জীবনে সেই মানুষটি, নির্ভরতার মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, কিন্তু কোথাও না কোথাও আপনাকে ঠিক বোধহয় স্বনির্ভর করেই তিনি গেছেন, এটা বলতেই হয়। গানের মাধ্যমে যখন বেড়ে ওঠা বা গান করার পিছনে আমার মার অনেক অবদান আছে। এটাই আমার জানার খুব ইচ্ছে ছিল যে এই যে গানের মাধ্যমে আজকে মাকে স্মরণ করলেন, সেই গানটি আসলে মা কতখানি চাইতেন? না, উনি অনেক উৎসাহ দিতেন। ছোটোবেলা থেকে আমি মানে রেয়াজ করতাম যখন, তখনও বসে থাকতেন, বা আমি গান করছি না কেন, রেয়াজ না করলেও আমাকে ইয়া করতেন, বা কোনো প্রোগ্রামে আমি গান করছি সেই প্রোগ্রাম উনি মিস করতেন না, দেখতেন আর কি। মানে খুব মনে প্রাণে চাইতেন। মায়ের সাথে আপনার সেই যে দারুণ বন্ধুত্বের গল্প শুনবো, তার আগে তানজিনা আপুর কাছে আসি। আপু, প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেক সন্তানের সাথেই মায়ের একটা আলাদা রকমের অটুট বন্ধন, যেটা মা যেখানেই থাকুক না কেন মা সব দেখতে পায়। আমার তো ছোটবেলায় আম্মু মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এখনও আমি কেন জানি টের পাই যে হ্যাঁ আম্মু বোধহয় দেখতে পাচ্ছে, এবং যে কোনো কাজেই সেটা মানে মাথায় থাকে, এবং সেভাবেই যে কোনো একটা সিদ্ধান্ত বলি বা কাজটি কিভাবে হবে সব ভাবি। আপনার ক্ষেত্রে আসলে এই যে এরকম একটা কোনো কিছু ভিতর থেকে বোধ করা, সেটা কিভাবে হয়? জি আপু, আসলে আমি আমার মার সাথে এতটা বন্ধু সুলভ, আমি একদম ছোট থেকে যখন বেড়ে উঠি ছোট ছোট সব কথাগুলোই আমি মার সাথে শেয়ার করতাম। আর এখন আমি নিজেও মা, আমার একটা ছেলে, তো ওই যে এখন পর্যন্ত আমি যে নিজে মা হয়ে গিয়েছি, তারপরেও মার সাথে আমার যে মানে বন্ধুত্ব বলেন, আমার ভালোবাসার জায়গা বলেন, নির্ভরতার জায়গা বলেন, এখনও আমি মার সাথেই সব কিছু শেয়ার করি। মা মানে কি বলবো, মাকে সব কিছুই আমি বলি, ভাগাভাগি করি, আমার সব কিছুতে আমার মা।
আমার কোনটা ভালো হবে, তুমি এটা করলে মনে হয় ভালো হবে। আর একটা জিনিস বলতে চাই, আমি হচ্ছে আজ পানকৌড়ি বুটিক হাউজের ওনার, এটা আমার মার কাছ থেকেই আমার মানে পাওয়া এবং শেখা। আমি খুব ছোট থেকে দেখে আসছি যে আমার মা লেডিস টেইলার চালাতো, তো সেখানে অনেক মহিলা কাজ করতো, নারীরা তারা কাজ করতো, তো ওখান থেকে দেখেই আমার কিন্তু এই কাজে উৎসাহটা পাওয়া, এবং তার সাপোর্ট, আমার সাথে বিয়ের পরে শাশুড়ির সাপোর্ট, সবার সাপোর্টে আমি আজকে এই তো পানকৌড়ি বুটিক হাউসের ওনার। বা সেই গল্প শুনবো। তবে এই যে বন্ধুত্বের কথা বললেন, এখন কি আসলে বুঝতে পারেন নিজে যখন মা হয়েছেন যে মায়ের অবদান বা মায়ের প্রতি আপনার যে নির্ভরতা, যেভাবে আপনার সন্তান অনুভব করে আপনার সাথে, সেটা টের পান? জি, টের পাই। কেমন লাগে তখন? আমার যদিও ছেলে বাচ্চা, তাও আমার ছেলেটা আমি দেখি অনেকটুকু আমার সাথে মানে খুবই নির্ভর, এবং কোনো কিছু হলে যে মা আমার এটা আম্মু তো আছে। হ্যাঁ হ্যাঁ, আম্মু তো আছে, আম্মু সব জানে, তাই না? বা শুনবো আরো। আসতে চাই রিমা আপুর কাছে। রিমা আপু, পৃথিবীতে আসলে মায়ের মতো বড় উপহার আর কিছু নেই, এবং সৃষ্টিকর্তা আমাদেরকে এটা দিয়ে মায়ের মাধ্যমেই পৃথিবীতে পাঠায়। এবং এরকম বলা হয় যে সৃষ্টিকর্তা মা সৃষ্টি করেছেন, কারণ অনেক জায়গায় যেখানে সৃষ্টিকর্তা থাকতে পারবেন না সেখানে মা থাকবে। এবং এই যে আসলে আমাদের ভিতর থেকে অনুভব করা যে কোনো কিছুতে, দেখবেন অবচেতন মনে অস্ফুটে আপনি হঠাৎ করে একটা হোঁচট খেয়েছেন, মা, আমরা কিন্তু প্রথমেই সেই মায়ের কথাই বলি। মায়ের নামটা নেই। আপনার কি কখনো জীবনে কোনো কিছুতে এরকম হয়েছে যে যখন আপনি বুঝে নেননি, কিন্তু আপনার সমস্যার সমাধান আম্মু করে রেডি করে রেখেছেন? হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তরটা আমি দিব। তো তার আগে আমি একটু বলে নিচ্ছি, আমি মূলত পথশিশু পুনর্বাসন কার্যক্রমে নন ফর্মাল শিক্ষক হিসাবে আছি। তো যেহেতু আজকে এমন একটা সুন্দর বিষয়, মানে মায়ের নির্ভরতা, তো ওদের কিন্তু মা নেই, মানে যারা তাদের মায়ের ভূমিকায়, ওরা ওখানে যে শিশুরা আছে তাদের কিন্তু মা নেই। মা থাকলেও হয়তো অন্যখানে বিয়ে হয়ে গেছে। তো আজকে এমন একটা বিষয়, মানে এই মায়ের কথাটা বলতে গিয়ে ওদের চেহারাটা আমার মুখের সামনে বারবার ভাসতেছে, কারণ ওর এমনও আছে 6 বছরের বাচ্চা আছে, ও নিজেই সবকিছু করছে, অথচ আমি বা আপনি বা আমরা যারা আছি, আমরা কতটা ভাগ্যবতী যে আমাদের মা আছে, আমাদের মা আমাদের মুখে তুলে খাইয়েছে, বা এখন পর্যন্ত মায়ের পরামর্শ নিতে পারি, মাকে পাশে পাচ্ছি। তো আজকের এই বিষয়টা দেখে আমার এত ভালো লাগছে যে আমার ওই যে পথশিশু যে 80টা বাচ্চা বা 150টা আমার বাচ্চা, ওদের কিন্তু কারো মা নেই। তাহলে ওরা আসলে এই মায়ের যে মানে স্থানটা ওরা কিন্তু কোনোদিনও বুঝবে না। আমি টিচার, আমি ওকে মায়ের মতো আদর দিতে কখনোই পারবো না, যতই আমি বলি যে হ্যাঁ আমাকে মা বলো, হয়তো মা বলছেও, কিন্তু আসলে আমরা কি তবু এই জায়গায় বলতেই হবে আপনাকে একটা স্যালুট। আপনি এই কাজটি করছেন, এবং এই যে সন্তান যার হয়তো অনেকের মা নেই, মারাই গেছে, কিংবা মায়ের হয়তো জীবনের প্রয়োজনে আরেকটা সংসারে সে এখন দায়িত্ব পালন করছে, মা হিসেবে বা স্ত্রী হিসেবে, সেই সব মানে ছোট্ট ছোট্ট শিশুর মনে আপনি ওই ভালোবাসার জায়গাটা বা বীজটা বপন করতে পেরেছেন, এটা অনেক বড় ব্যাপার আপু। হ্যাঁ, দোয়া করবেন, আমরা কাজ করে যাচ্ছি ওদের জন্য। আর ওদের তো মানে ওদেরকে দেখলে আমরা তো হয়তো বা দূর থেকে দেখি, মনে করি যে কিছু করতে পারতাম ওই বাচ্চাটার জন্য, কিন্তু কাছে গেলে বোঝা যায় আসলে ওদের জীবনটা কতটা মানে দুর্বিষহ। যদিও এখন ওরা অনেক ভালো আছে। তো আপনি যে কোশ্চেনটা করেছেন সেটা হচ্ছে যে হ্যাঁ, আমার যখন কোনো বড় পদক্ষেপ নেই, হয়তো কিছুক্ষণ আগে আম্মার সাথে কোনো কারণে হয়তো একটু রাগারাগি হয়েছে, ফোন দিব না, রাগ করে আছি, কিন্তু এমন হলো যে এমন একটা সুযোগ আসলে ওটা আম্মাকে না জানালে হবে না, তখন নিজে থেকে আবার ফোন দিয়ে যে আম্মা একটা কথা বলার ছিল, তখন দেখা যাচ্ছে আম্মাকে আবার বলতেছি, আম্মা কিন্তু ভুলে যাচ্ছে, একটু আগে কিন্তু মন খারাপ করেছি, কিন্তু আমরা ভুলি না, আম্মা এটা বলেছে। তো মায়েদের এই যে জিনিসটা তারা কিন্তু ভুলে যায়। আমরা অনেক সময় রাগ করে, আমার রাগের জায়গাও আমার মা, ভালোবাসার জায়গাও কিন্তু আমার মা। একদম মান অভিমান যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা সবার আগে যার উপরে ঝালটা বলি না, ঝালটা মেটাই, সেটা কিন্তু হচ্ছে মা, এবং সেই জন্যই আসলে মা। শুনবো, মানে মাকে নিয়ে কথা শুনছি, সত্যি ভীষণ আপ্লুত। আপার মানে গানে গানেই সেই প্রত্যেকটা শব্দ, সবসময় এই গানটা যখন শুনি অনেক প্রশ্ন মনের মধ্যে জাগে যে আসলে কতখানি মাকে আমরা সম্মান ভালোবাসায় দেখাতে পারি।
মা যতটা করে। শুনবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, শুনছি আমাদের বন্ধুদের কাছ থেকে, এবং মায়ের কথা যখনই আসে তখনই আমরা ভীষণ আপ্লুত হয়ে যাই, এবং আমার কেন জানি একেবারে কণ্ঠরোধ হয়ে যায়। আজকে তাই হচ্ছে। ছোট্ট একটা বিরতির পরে এসে শুনবো আপনাদের কথা। নিশ্চয়ই থাকবেন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। নির্ভরতায় মা। আমাদের জীবনের যে কোনো প্রয়োজনে মা আমাদের সাথে থাকেন, এবং যারা আমরা সৌভাগ্যবান তাদের আসলে মা এখনো আছে। আর বলতে হয়, মাহীন পৃথিবী একেবারেই শূন্য, অন্ধকার। আমরা তাই তো সবসময় চাই যে আমাদের সকলের জীবনে মা থাকুক, যতদিন আমরা থাকবো ততদিন মা থাকুক, মায়ের ভালোবাসাই জড়িয়ে থাকুক আমাদের জীবন। আর মাকে নিয়ে সবার ভীষণ আবেগময় কত রকমের স্মৃতি, সেই ছেলেবেলার কিংবা বড়বেলায় মাকে কিভাবে আসলে আপনার জীবনে এক একটি প্রয়োজনে না চাইতেও পেয়ে যান, সব কিছু শুনতে চায়। তো অবশ্যই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। আর তখন শুনছিলাম একটু একটু করে, আপার কাছে শুনি। আপা, 2019-এ খুব সম্ভবত আপনার মা চলে গেছেন পৃথিবী ছেড়ে, কিন্তু থাকে না যে জীবনে এমনভাবে হয়তো আপনাকে তৈরি করে গেছেন যে প্রতিটি কাজে কর্মে প্রতি মুহূর্তে চাই করতে যান, মনে হয় যে মা সাথেই আছে। মা তো এভাবে করতেন, এরকম হয় আপা? অবশ্যই। আমি অনেক সময় দেখা যায় কি ভুলেই যাই যে মা নেই, হ্যাঁ, বা আমার মা শেখানো পথেই তো এখন পর্যন্ত আমরা চলছি, বা আমার আম্মার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমি হঠাৎ করে কোনো বিপদে পড়ছি বা চোখ বন্ধ করে আমি আম্মার কথা স্মরণ করলাম, দেখা যায় আমি একটা সলিউশন পেয়ে গেলাম। হ্যাঁ, তো মানে মা এমনিতে তো হয়তো জীবিত থাকলে আমি ওনার কাছে শেয়ার করতাম, কিন্তু এইভাবেও আমি দেখছি আমি অনেক সলিউশন পেয়ে যাই, যার দরুন মা মানে না থেকেও আমি বলবো সর্বত্র বিরাজ সময় আছে। অবশ্যই এই অনুভূতিটা থাকা আসলে খুব জরুরি আপা। এবং এখন আপনি যখন মা যেভাবে আপনাকে লালন পালন করেছে, আমাদের জীবনে মা, দুই মায়েরই একটা ভূমিকা থাকে। দেখবেন আপনার সংসার জীবনে অনেক কাজ যেভাবে আপনার শাশুড়ি করতেন আপনি সেভাবে করেন, মানে কিভাবে কিভাবে জানি হয়ে যায়। আবার মায়ের বেলায়ও তাই। তো এই যে আসলে দুজন মানুষ আপনার জীবনে জুড়ে আছে, এবং আপনার সন্তানরা এবং তাদের যখন আপনি মা, এই তিন মাকে যখন আপনি দেখেন তখন আসলে কিভাবে মেলান? এটা আসলে সব মাদের আমি বলবো কিছু না কিছু মিল থাকেই। যেমন আমার আম্মাকে দেখতাম, মানে সবাই খাওয়ার পর তারপরে সে খাবে, দেখা যায় অনেক আছে তারপরেও সে খাচ্ছে না, কারণ ছেলে মেয়ে খেলে তারপরে হয়তো সে তৃপ্তি সহকারে খাবে না, টেনশন থাকে কে খাইলো, কম খেয়েছে, কে ইয়ে করেছে, এরকম আর কি। ঠিক সেক্ষেত্রে দেখা যায় এখন আমি আমার শাশুড়ি আবার আমার সাথেই বেশি থাকেন, আর উনি ওনার মেয়ের কাছ থেকে মানে আমার কাছেই সব শেয়ার করেন, বা আমার সাথে ওনার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আমার সব ফ্রেন্ডরা, বান্ধবীরা ওনাকে নিয়ে আড্ডা দেয়, মানে ঘুরে এরকম। আর উনিও আপনার জন্য অনেক বড় পাওয়া। হ্যাঁ, অবশ্যই বড় পাওয়া। আবার উনিও সবসময় বলে যে আমি আমার মেয়ের কাছ থেকে যা না পাই আমি আমার বৌমার কাছে পাই, তো এটা আমার জন্য একটা বড় পাওয়া। তো আর হলো এমনিতে দেখা যায় মানে রান্না বাড়া ব্যাপারেও আমি অনেক কিছু রাঁধতে পারতাম না বিয়ের পরে, যেমন আমি রান্না কম করতাম, এমনি হয়তো নাস্তা টাস্তা বানাতাম, সবসময় তো আম্মা রাঁধতো, কিন্তু দেখা গেছে এখানে এসে আসার পরে আমি আমার শাশুড়ির কাছে অনেক শিখেছি রান্না টান্না, যার ধরুন এখন মানে ওই এলাকায় আমার শাশুড়িও ছিল বড় বউ, পরবর্তীতে যখন বড় ভাইয়া যখন খায় কোনো কিছু, বা তুমি তো মায়ের মতো শিখে গেছো বলে, এটা অবশ্যই অনেকবারই বলে যেটা মার মতো। অনেক কিছুই আছে যে আমার পরে কিছু ঐতিহ্যবাহী রান্না আছে যেগুলো আমি পারতাম না, ওগুলো সব আমার শাশুড়ির কাছ থেকেই শেখা। এবং আমার মা ছেলে মেয়ে, আমার 2 মেয়ে 2 ছেলে, হ্যাঁ, তো আমার 4টা ছেলে মেয়ে, ওরাও মানে সব কিছু আমার সাথেই শেয়ার করে, বা আমার সব কিছুই ওদের আমার মানে ফ্রেন্ডের মতোই, পাশাপাশি মানে অভিভাবক ফ্রেন্ড সব কিছুই আর কি আমাকে ঘিরেই, বা আমার সাথেই তাদের সম্পর্ক বেশি মানে গাঢ়। দেখা যায় কোনো ফ্রেন্ডরা সাথে কথা বলতে গেলেও, আর ওরা হলো কি 4 ভাই বোন, তো ওরা নিজেরা মানে বেশি বেশি ঘরেই থাকতে পছন্দ করে, কোনো ফ্রেন্ডরা আসলে আমার বাসায় আসে, উল্টা আর কি বড় বাইরে কম, একটা গেট টুগেদার, হ্যাঁ, গ্যাদারিং সব আমার বাসায়। জি, সেক্ষেত্রে আবার ওরাও আমাকে খুব ইয়া করে যে না আন্টি। তার মানে আপনি মা হিসেবে, বন্ধু হিসেবে দারুণ তাদের জন্য। অবশ্যই
এটা অবশ্য বলা যায়, কারণ সব অনেক জায়গা থেকে এটা আর কি শোনা যাচ্ছে। এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় পাওয়া, এবং এটার কারণ পেছনে বোধহয় যে আমার আপনার মার সাথে আপনার যে বন্ধুত্ব সেটা দেখেই কিন্তু আপনি, এবং আপনি বলছিলেন আপনার 4 বোন এবং 3 ভাই, সেখানে মায়ের কাছ থেকেই শেখা বলা চলে যে কিভাবে সন্তানদেরকে সুন্দর একটা সম্পর্ক দিয়ে সামনে এগিয়ে নিতে হয়। খুব ভালো লাগছে আপা। গান আবার রেডি করে ফেলেন, গান শুনবো কিন্তু। তানজিন আপুর কাছে আসি। তানজিন আপু, এই যে আমাদের আসলে আমি বলবো যে যারা ভাগ্যবান তাদের জীবনে মা থাকেন, আর যারা সৌভাগ্যবান তাদের জীবনে 2 জন মা থাকেন, তা হলো মা এবং শাশুড়ি মা। এবং আই মেন ইট, আমি সত্যি এটা বিশ্বাস করি যে আমরা যারা সৌভাগ্যবান তাদের জীবনেই মা এবং শাশুড়ি থাকে, আর সেটা ভালোবাসায়, শাসনে, শেখানোতে, সব কিছুতে। আপনার কি মনে হয় যে আসলে এই যে আমাদের মা, যাদের কাছে আমরা থাকি না যে মন খারাপ কিছু না, একটু সামনে গিয়ে দাঁড়ালেও বুঝতে পারে যে কি হয়েছে, এবং ওই বলে হালকা হওয়ার জায়গাটা আমি তৈরি করার আগে মনে হয় মা সব বুঝে বলে ফেলে। আপনার ক্ষেত্রে আসলে সেই ব্যাপারটা আপনি কিভাবে অনুভব করেন? আপু, আসলে আমি বলবো আমি আমার মাকে পেয়েছি। মা ওরকম যখন মন খারাপ হয় কিংবা দেখা যায় যে কোনো কিছু নিয়ে আমি টেনশনে আছি, মা দেখা মাত্র বলে ফেলে যে তুমি কি টেনশনে আছো। তো শাশুড়িও সেম। শাশুড়ি যদিও অনেক বয়সে আমার চেয়ে অনেক বেশি বয়স্ক, এবং মানে তার সাথে আমার গ্যাপটা অনেক, তো তারপরেও সে দেখলেই বোঝে যে তোমার কি কিছু হয়েছে। আর আমি শুধু বলবো যে মার শাশুড়ি এই 2টা বন্ধনের মধ্যেই কিন্তু শুধু মানে মায়ের ইয়েটা প্রকাশ পায় না। আমি আমার মামি শাশুড়িকে পেয়েছি, যিনিও মানে খুবই আমার মায়ের মতো এবং বন্ধুর মতো। তারপর আমার ভাইয়ের শাশুড়িকে পেয়েছি, সেও তো। আমি মনে করি যে শুধু যে মা জন্ম দিলে মা, শাশুড়ি হলে মা, শুধু তা না। তো কিছু কিছু বন্ধন থাকে যে তারা একদম মায়ের মতো। একদম সুন্দর কথা বলেছেন আপু এটা আপনি, যে বায়োলজিক্যাল মাদার তো আছে, এই বাইরে কিন্তু কিছু সম্পর্ক আছে যারা মায়ের থেকে কম কিছু না। একদম, হ্যাঁ, না সেটা তো অবশ্যই, কিন্তু কিছু সম্পর্ক, যেমন আপু যে বললেন আপনার মামি শাশুড়ি, আমার মামি শাশুড়ি, খালা শাশুড়ি, ফুপু শাশুড়ি, ওনারাও কিন্তু আসলে মায়ের ভূমিকায় অনেক কিছু সংসার জীবনের অনেক কিছু বুঝে ওঠা শেখার ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে। আবার আমার ছোট মামি, আমি সব সময় বলি যে আমার বাবা মা তো আমার মানে জন্মদাতা, আমার বাবা মা, তাদের পরে যদি বাবা মার মতো করে আমার জন্য কেউ ভালো চেয়ে থাকে, তাহলে আমার বড় ভাই ভাবি, আমার বড় ভাই বোনও, এবং আমার ছোট মামা মামি, তারা আমার, আমি বলি যে আমার মানে সেকেন্ড মানে প্যারেন্টস হচ্ছে তারা। আর তারপরে তো বিয়ের পরে তো শ্বশুর শাশুড়ি, সেটা তো আছেই। এটা একদম ঠিক বলেছেন আপনি। আর বিয়ের পরে তো নিজের মাকে ওইভাবে পাওয়া যায় না, যখন বাবার বাসায় যাওয়া হয় তখন। তারপর শ্বশুর শাশুড়ি, তারপর এরকম মামি শাশুড়ি কাছে যারা আছে তাদেরকেই বেশি পাওয়া হয় একদম। আর আমার ছোট ফুপ্পু অনেক, মানে আমার মায়ের যে আবদারগুলো দেখা যায় যে ছোট ফুপ্পু খুবই পূরণ করে, আপু যেটা বললেন। এবং সেই সবের বায়না যে কোনো কিছু মা যেমন বুঝে যায়, বড় বোনদের ক্ষেত্রেও কিন্তু তাই হয়। আমি একদম আমার যদিও বড় বোন নাই, আমি নিজে বড়, আমার ছোট ভাই, তো হয়তো আমার ভাই বেশি বলতে পারবে যে, তবে আমার ভাইয়ের আবদারগুলো আপু আম্মুর পরে আমার কাছে থাকে। না, এটা একদম আমার ক্ষেত্রেও তাই। আমার বড় বোন এবং আমার মাঝখানে এরকম হয়েছিল, আমার সন্তান হওয়ার পরে আম্মুকে তো দেখতে ইচ্ছে করে, সেটা তো আছে, কিন্তু হঠাৎ করে আমার প্রচণ্ড বড় আপুকে আমি তখন ভিডিও কল দিয়ে, মানে আমি কথাই বলতে পারছিলাম না, আমার এখনও এটা মনে হলো আমার গলা ধরে আসছে, মানে জাস্ট আমার মনে হচ্ছে যে আমার বড় আপু যদি এখন একটু সামনে থাকতো, আমি যদি একটু ধরতে পারতাম। হ্যাঁ, আপু আমাকে খুব সুন্দর করে, মানে খুব আদর করে চুমু দেয়, একটু অন্যরকম। এটা মনে হচ্ছে যে আপু যদি আমাকে এরকম করতো এখন, আমার মনে হয় অন্যরকম ভালো লাগতো। খুব মাঝে মধ্যে থাকে না যে দেখবেন যে কেমন যদি সব শূন্য লাগে, কাউকে কোনো কিছু প্রয়োজন হয় না, ওই পার্টিকুলার মনে হয় যে মা থাকলেই হবে, ওইরকম জায়গায় বড় বোন, এটা আসলে অন্য রকমের অনুভূতি। রিমা আপু যেটা অনুভব করেন, আপনার ওই যে সন্তান তুল্য যারা, এবং এতগুলো সন্তানের আপনি মা, এবং অনেক নির্ভরতায় আপনি তাদের পাশে আছেন, তাদের জীবন গড়ে দেওয়ার ক্ষেত্রে। আপু কেমন লাগে এই ব্যাপারটা যে আমরা অনেকেই আসলে 1 সন্তান 2 সন্তানের মাই হয়ে ওঠাটা কঠিন হয়ে পড়ে, সেখানে ওদেরকে বোঝা, ওদের পাশে থাকা, ওদেরকে শেখানো,
প্রথমত আসলে খুবই ভালো লাগে এবং অনেক মজাও লাগে যখন কেউ জিজ্ঞাসা করে যে আপনার ছেলে মেয়ে কয়টা, তখন যখন বলি 80টা একটু তাকায়, 80টা মানে তখন বলি যে হ্যাঁ আমরা তো পথ শিশুদের নিয়ে কাজ করি, ওখানে আমার এতগুলো ছেলে এতগুলো মেয়ে আছে। তো তখন বোঝে ও আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আবার অনেক সময় হয় না যে অনেকে জিজ্ঞাসা করে যে এখনো বিয়ে করেননি, বিয়ে করার কি দরকার আছে, এতগুলো ছেলে মেয়ে কেন বিয়ে, মানে বিয়ে তো অতটা দরকার নেই, এমন করে মানে মজা হয় আমাদের অনেক। আবার মাঝে মাঝে ছবি যখন দেই ফেসবুকে, তখন অনেকেই জিজ্ঞাসা করে, বলে যে ওরা আসলে কেমন, ওদের সাথে কাজ করতে কেমন লাগে। সত্যি কথা বলতে কি, আপনি ওদেরকে আদর করবেন, ওরা আপনার জন্য জীবন দিয়ে দিবে। জাস্ট মানে যেমন সত্যি বলতে ওরা তো আদরটা পায় না, ওরা সবই পায়। ওরা স্টেশনে গেলে খাবারও পাবে, আবার একটা ঝাড়িও খাবে, মারও খাবে, কিন্তু আদরটা কিন্তু ওদেরকে কেউই করে না। হ্যাঁ হয়তো আপনি কোনো এক সময় গেলেন স্টেশনে, একটু খাবার কিনে দিলেন, কথা বললেই একদম একদম জাস্ট মিষ্টি কেন, আপনি শুধু ওদের কিন্তু আমরা গায়ে হাত দিতে একটু কেমন করি না, কিন্তু আমরা তো একদম জড়ায় ধরি, আমরা তো কাছে নেই, পারলে কোলে নেই, আমরা চেষ্টা করি ওই বাচ্চাগুলোকে। তো ওরা তখন হয় কি, যদি আপনি বলেন যে বাবা এই কাজটা করো, তো মনে হয় যেন পৃথিবী পেয়ে গেল, মানে আমাকে রিমা আপা একটা কাজ দিয়েছে, মানে এটা ওর জন্য একটা বিশাল ব্যাপার। মানে আপারা ভাইয়ারা ওদেরকে যখন আদর করে, তখন ওরা আসলে মনে করে কি, মানে এটাই মনে পৃথিবীতে সবচেয়ে বড় আদর। কিন্তু মায়ের আদরটা যে কেমন, এটা কিন্তু ওরা ফিল করতে পারে না। ওই যে বললাম, কিন্তু খুবই ভালো লাগে ওদের সাথে কাজ করতে। মানে মাঝে মাঝে মনে হয় জি মানে হয়তো এত ছোটবেলায় মায়ের থেকে তাদের দূরত্ব, যে মায়ের গন্ধটাও হয়তো না না একদমই গন্ধটাও নাই। একটা আমাদের একটা ছোট বাচ্চা আছে একদম ঠিক এতটুকু, আমার মনে হয় যে ওইটুকু বাচ্চা ও মনে হয় এখন নিজের হাতে খাবে না কখনোই, কিন্তু ও নিজের হাতে খাওয়া, গোসল সব একা, এভরিথিং একা করবে। তো আমরা অনেক সময় হয় কি, বড় শিশুদের বলি যে একটু ওকে গোসল করিয়ে দিই, অথবা আমাদের কেয়ারটেকাররা আছেন যারা আমাদের ওখানে, তাদেরকে বলি যে আপা একটু গোসল করিয়ে দিয়েন। গোসল ঠিকই করিয়ে দেয়, কিন্তু ওই যে রাতের বেলা, হ্যাঁ যখন সকালবেলা আপু যায়, তখন অনেকে এসে কাছে এসে বলে কি হয়েছে, মন খারাপ কেন, মায়ের কথা মনে পড়তেছে। মানে আসলে ওর কিন্তু মনে পড়ে না, মনে নেই, কিন্তু ওই যে শূন্যতাটা, যে আসলে মা থাকলে হয়তো এমন হতো, আসলেও তাই। আপু, আমি ইউনিসেফে চাইল্ড অ্যাম্বাসেডর হিসেবে 10 বছর কাজ করেছি। সেই সুবাদে আমার সুযোগ হয়েছে এরকম সুবিধা বঞ্চিত শিশু অনেক দেখার, এবং সেখান থেকে আমার কাছে মনে হয় আমার জীবনের পারসেপশন, আমি সবসময় বলি এই কথাটা, যে আমার জীবনের পারসেপশন তৈরি হয়েছে এরকম মানে যারা সুবিধা বঞ্চিত শিশু তাদেরকে দেখে। একদম আপনার কষ্ট থাকবে না, ওদেরকে দেখলে আপনার কষ্ট থাকবে না, মানে এটা নাই ওটা নাই, আপনার মনে হবে যে ওর চেয়ে তো আমার অনেক বেশি আছে, কোনো কষ্ট থাকবে না। শুনবো আপু আরো আপনার নানা রকম অভিজ্ঞতার কথা। আমাদের বন্ধুরাও এক এক করে সব যুক্ত হচ্ছে, দেখতে পাচ্ছি কানাডা থেকে রাশিদ আপু যুক্ত হয়েছে, তাবাসসুম তিন্নি আপু, শামিমা আক্তার আপু, সীমা আপু, সবাইকে অনেক শুভেচ্ছা, সবার মায়ের প্রতি অনেক ভালোবাসা। একটা ছোট্ট বিরতি থেকে এসে মায়ের কথা শুনবো। দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আপনারা কোথাও যাবেন না, ফিরবো মাকে নিয়ে আবেগময় অনেক কথা, গান, সুর নিয়ে। আপনারা আমাদের সাথেই থাকবেন নেক্সাস লেডিস ক্লাবে। সুপ্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আজ আমরা নির্ভরতায় মা এমন একটা দারুণ বিষয় নিয়ে কথা বলছি, এবং জানি যে প্রত্যেকের জীবনেই মা হচ্ছে সেই বাতিঘর, যে কিনা যে কোনো প্রয়োজনে ঠিক আলোটা নিয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তাই মা যতক্ষণ আছে, মাকে জীবনের প্রতিটি প্রয়োজনে অপ্রয়োজনে স্মরণ করতে হবে, ভালোবাসতে হবে, প্রকাশ করতে হবে। আমরা খুব কমই পারি মাকে আমাদের অনুভূতির কথাগুলো জানাতে, মা যদি সেটা বুঝেন তবুও। আর আজকে একটা দারুণ ঘটনা ঘটেছে। আজকে যখন আমি এই আড্ডায় বসে আড্ডা দিচ্ছি, তখন আমার আদর মাদার, আমার শাশুড়ি মা মামুনি আমাকে একটা দারুণ কবিতা পাঠিয়েছেন, সেটা আমার মাকে নিয়ে। আমি পড়তে চেষ্টা করছি, যদিও কবিতাটা ইংরেজিতে। A mother is a shooting star who passes through your life only once. Love her, because when her light goes out, you will never see her again. একদম তাই। মা যখন থাকে না, তখন আমরা বুঝতে পারি আসলে মায়ের উপস্থিতি, মায়ের প্রয়োজনীয়তা কতটা গভীর। আমাদের যাদের এখনও মা আছে, আমরা হয়তো বুঝি না, কিন্তু যাদের জীবনে মা নেই তারা বুঝতে পারে, বা যাদের মা দূরে থাকেন তারা বুঝতে পারে যে মা কতটা জুড়ে আছেন। মা সবার জীবনে জুড়ে থাকুক। আর আপনাদের ভাবনার কথাগুলো শুনতে চাই, তাই অবশ্যই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে।
দেরি না করে চলে আসেন। আর অনেক বন্ধুরাই চলে এসেছে, এর মধ্যে আমাদের দেখতে পাচ্ছি হাসিনা আপু, রেবেকা আজম আপু যুক্ত হয়েছেন, সবাইকে শুভেচ্ছা। প্রথমে রাশিদা আপুর কাছ থেকেই শুনবো। রাশিদা আপু সুদূর কানাডা থেকে যেহেতু যুক্ত হয়েছে। রাশিদা আপু, আমি জানি না আসলে আপনার সম্পর্কে খুব বেশি আমি এখনো জানি না, মা আছেন কিনা বা কোথায় আছেন একটু জানতে চাই। আপু শুনতে পাচ্ছেন? মা, জি আমি শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন? জি রাশিদা আপু শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম, আমি কানাডা থেকে। গুড মর্নিং সবাইকে। আসলে মা এমন একটা শব্দ, এমন একটা প্রসঙ্গ আজকে বলেছেন, আমার একটা টপিক, আমার খুব কষ্ট লাগছে, কারণ আমার মা চলে গেছেন 2012-এ। সো এখান থেকে যখন আমি এত দূরে থেকেও কোনো কষ্ট অনুভব করতাম, ঠিক মা ফোন করতেন যে কিরে কি হয়েছে, এই কথাটি বলার আর আজ আর কেউ নেই। আর একটু বলতে হয় মা প্রসঙ্গে, সেটা হলো মা যখন আমি এখান থেকে শুনতে পেলাম আমার মা ইন্তেকাল করেছেন, আমি তখন ছুটে গেলাম বাংলাদেশের সেন্ট্রাল হসপিটালে, যে দেখলাম যে মা আছেন কিন্তু অচেতন, মানে মায়ের চলে যাওয়ার মতো। তখন ডাক্তাররা আমাকে বললেন যে মাকে জোরে জোরে চিৎকার করে ডাকুন, না হলে কোমায় চলে গেলে আর ব্যাক করানো যাবে না। তখন ওনার 74 ইয়ার্স। সো আমি যখন মাকে চিৎকার করতে ডাকা শুরু করলাম, এক সময় ঠিকই মায়ের স্পন্দন অতটুকু মনে হয় থেমেছিল, যে মা ঠিকই সারা দিয়ে বলছে কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আহা, এটা হলো মা। একদম কি বলবো মায়ের কথা। রাশিদা আপু, একদম। এবং নির্ভরতার কথা যদি আমরা বলি, পুরোটাই আসলে আমরা মায়ের উপরে নির্ভরশীল। এবং জীবনে আমরাও যখন মা হয়ে, আমার বয়স, আমার ধারণা আরও যারা সিনিয়র যাদের মা আছে 50-60 ঊর্ধ্ব, তারাও যাদের মা আছে তাদেরও যে কোনো প্রয়োজনে পরামর্শে সবার আগে মা। আপনার মা নিশ্চয়ই ভালো রেখেছেন সৃষ্টিকর্তা তাকে, হয়তো পৃথিবীতে আপনার জন্য নেই, কিন্তু তার দোয়া আপনার সাথে সব সময় আছে, এটা বিশ্বাস করবেন। আর আমরা তো আছি সবাই, নিশ্চয়ই মায়ের জায়গাটা বন্ধুরা ওভাবে না নিতে পারলেও এই যে বলে নির্ভর হওয়া, সেটাও কিন্তু একটা বড় জায়গা আমাদেরকে দিয়েছেন নেক্সাস টেলিভিশন। তাবাসসুম তিন্নি আপুর কথা একটু শুনবো, যে মা আসলে কতখানি নির্ভরতায় সব সময় আছে, কিভাবে। তিন্নি আপু শুনতে পাচ্ছ আমাকে? তিন্নি আপুর বোধহয় নেটওয়ার্কের প্রবলেম। শামীম আপুর কাছে শুনি। শামীম আপু। ওয়ালাইকুম সালাম। আপু শুনতে পাচ্ছেন ঠিকভাবে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, শামীম আপুর নামের মধ্যে তো মা আছে। জীবনে কি মা মানুষটি আছেন এখনো পৃথিবীতে? না গো আপু, 2010 সালের মা 4 মার্চ চলে গেছেন। আরে, তার মানে অনেক বছর। হ্যাঁ, আমার মায়ের চলে যাওয়ার বিষয়টা আমাকে খুব বিষণ্ণ করে তোলে। এই বিকেল সময়টা, বিকেল 5টা থেকে 7টা অবধি আমি মাগরিবের নামাজে পড়ার সময় মায়ের জন্য কাঁদি, বাবার জন্য কাঁদি। কারণ কি, আমার পেশাগত কারণে আমার মা যখন বেশি করে সিক হয়ে পড়লেন, তখন আমাকে একটু ব্যাঙ্গালোরে যেতে হয়েছে অফিসের কাজে। কিন্তু যাওয়ার সময় যখন আমি আম্মাকে বললাম যে আম্মা আমি তো 7 দিনের জন্য যাচ্ছি, আমি কি করব, আপনি তো খুব অসুস্থ শুনলাম। কারণ ওই দিন ওনাকে, ওই দিন না সরি, আর 3 দিন পরে ডাক্তার দেখবে আর কি, যেটা যদি খারাপ দিকে যায় তাহলে হয়তো ওনাকে ওই যে নাকে দিয়ে খাবার খাওয়াবেন, তখন উনি কথা বলতে পারেন। তো আমি বললাম কি আম্মা আমি কি যাবো? তো বলছে হ্যাঁ যাও তুমি, আগে তো পেশাকে তোমার ভালোবাসতে হবে, মা তো আছে, যদি মা যেদিন যাবো সেদিন তো চলেই যাবো, ঠিক এভাবে কথাগুলো উনি বলছেন। আমি যখন ফিরে আসলাম তখন আমার আর কোনো কথা শুনতে পাইনি, তখন ওনার সাউন্ড বন্ধ হয়ে গেছে। তো আসার দুদিন পরে আমি আমার মায়ের কাছে চলে গেলাম। বরিশাল শহরে আমার জন্মস্থান, আমার বাবার বাড়ি। মায়ের কাছে গেলাম, মায়ের কাছে ছিলাম, আমরা সব ভাই বোনই ছিলাম, 8 ভাই বোন। কিন্তু 3 দিনের মাথায় আম্মা চলে গেলেন। তো আমার ওই যে ব্যাঙ্গালোর অফিসের কাজ সবকিছু মনে হলে ওই আম্মার চলে যাওয়ার লাস্ট কথাটা
শুধু মনে হয় কি আমি যদি দেশে থাকতাম তাহলে একদম শেষ দিন আরো 3 দিন আমি আম্মার কথা শুনতে পারতাম, কাছে থাকতে পারতাম। এটাই আসলে মায়ের হলো পরম নির্ভরতার জায়গা। মা চলে যাওয়ার পরে আমার মনে হয় আমার পৃথিবীটাই শূন্য হয়ে গিয়েছে। আমার মেয়ে তখন 10 মাস বয়স ছিল। আমার মেয়েটাকে আমি ঠিক মতো ফিডিংও করাতাম না। কোথায় সংসার, কোথায় কি, সারাক্ষণ ওই আম্মার জন্যই কাঁদতাম। মানে এরকম একটা অবস্থা। মানে অনেকদিন সময় লাগছে আমার সংসারের প্রতি মনোযোগী হতে, আমার কাজের প্রতি মনোযোগী হতে। কারণ প্রচন্ড নির্ভর ছিলাম সবকিছু কোন ছেলে কখন কি বলছে, হাজবেন্ডের সাথে কখন কি হচ্ছে, সব আম্মার সাথে শেয়ার করতাম। শি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড। তবে আপু একটা কথা বলে না যে আমাদের সন্তানদের মাধ্যমে কিন্তু আমরা বাবা মার আরেকটা রূপ পাই। এবং দেখেন আপনার মা চলে যাওয়ার মাত্র 10 মাস আগে আপনার কন্যাটি এসেছে। হয়তো ওই জায়গাটা আপনাকে সৃষ্টিকর্তা আগেই বুঝিয়ে দিয়েছেন যে ঠিক আছে, এক মা নিয়ে যাচ্ছি কিন্তু আরেক মা ঠিক দিয়েছেন। একদম। আমার মেয়েটা আপু এখন 2 বছর হলো, তো 15তে পড়লো। ও আমার মায়ের ছবি দেখে ওই স্টাইলে শাড়ি পরে। ওই দেখেছেন একদম শাড়িগুলো পরে সে আবার ছবি তুলে আমার পাশে দাঁড়ায়, বলে দেখো আমি তোমার মা। আমরা দোয়া করি আপনার এই যে ছোট্ট মাটা তার জন্য, আর অবশ্যই আপনার মায়ের জন্য, যার প্রতি আপনার অগাধ ভালোবাসা এবং নির্ভরতা। সীমাপুর কাছে শুনবো যে সীমাপুর জীবনের যে কোনো প্রয়োজনে মা মানুষটি কিভাবে সবসময় সাপোর্ট দিয়েছেন। আনমিউট করবেন আপু। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আপু ভীষণ ভালো আছি। যখনই আসলে লেডিস ক্লাবের এই আড্ডায় বসি তখন একটা আলাদা আনন্দে ভরে থাকে জীবন। একদম তাই। আসলে মাকে নিয়ে কথা কি বলবো, বাট মাকে যে কি প্রয়োজন আমাদের সেটা প্রতিটা সময় প্রতিটা মুহূর্তেই আমাদের মনে হয়। কারণ আমিও মা হয়েছি, মায়ের ফিলিংস গুলা কেমন সেটা বুঝি। যে আমার মা থাকে নিউ ইয়র্কে, যেমন আমাদের যখন সন্ধ্যা হয় তখন মা সকাল হয়, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে ফোন দেয়, ও সে দেখে আমি কোথায় আছি। ইভেন আমাকেও মানে একটু সন্ধ্যার ভিতরে বাসায় থাকতে হবে, আমার বাচ্চারা বাসায় ঢুকলো কিনা, মানে সব কিছু এখনো শাসন করেন। পুরো এখনো এমন একটা মানে অবস্থা যে মনে আমি এখন একটা ছোট বাচ্চা। আপু যতদিন এই শাসন করার মানুষটি আছে বুঝবেন যে ততদিন আপনার পৃথিবীতে সবকিছু ঠিকঠাক আছে। আমরা দোয়া করি অনেক 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 বছর এভাবেই যেন আপনার জীবনের প্রতিদিন শাসন করার মানুষটি থাকে। অনেক দোয়া, অনেক ভালোবাসা, শ্রদ্ধা খালাম্মার জন্য। খালাম্মার সাথে আপনার একবার কথা হয়েছিল যখন আমি আপনার এখানে এসেছিলাম। জি আচ্ছা, হ্যাঁ 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 জি মনে আছে আপু, মনে আছে। মনে আছে আপনারা আমার একটা অন্যরকম সম্পর্ক হয়ে গেছিল। জি আপু, শোভা বিয়ান, আমার ভাবিয়ান রাজশাহীতে, তো আপু জি 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 সীমা আপু। এবং খুব ভালো লাগছে জেনে যে আসলে এই যে দারুণ সম্পর্ক, সেই সম্পর্ক আমাদের একটু একটু করে সবার যখন শুনতে পারি তখন সত্যি সেটা একটা আলাদা আমাদের মানে ভালো লাগার জায়গা। এবং এখানেও কিন্তু একটা বন্ধুত্বের মধ্যে নির্ভরতা তৈরি হয়েছে, খুব চমৎকার। একটুখানি এখন কি তাবাসসুম তিন্নি আপুকে শুনতে পারবো? তাবাসসুম তিন্নি আপুকে আমাকে শুনতে পাচ্ছ? অনেকদিন তোমাকে দেখি না। প্রথমেই তোমার সাথে অভিমান, তুমি এরকম হলদিয়া পাখি হয়ে আজকে এসেছো, কিন্তু পাখি ফুরুত ফুরুত করে উড়ে কোথায় 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 থাকে যে আমি পাই না লেডিস ক্লাবে। আপু আমি একটু অসুস্থ ছিলাম আর আমার অফিসে শিফটিং হচ্ছিল, তো ওইটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর কি। এখন শরীর ভালো? এখনো ঠান্ডা জ্বর আছে আপু, সিজনাল কারণে একটু এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবং এটা সবার, এবং আমার দেখো না কণ্ঠ কি অবস্থা, পুরো মানে একদম ফেটে ভাঙা রেকর্ডের মতো হয়েছে। আর তোমাকে বলতে হবে আপু, যদিও ভালো লাগছে তুমি কিন্তু বেশ অনেকটা ওয়েট লস করেছো। জি জি, যদি এটা শরীর খারাপের জন্য হয়ে থাকে তাহলে টেক কেয়ার অফ ইট। জি আপু, শরীর খারাপের জন্যই হয়েছে, একটু প্রেসার পড়েছি। এই যে আমি যেভাবে যেভাবে বললাম, এরকম কি মা সারাক্ষণ লেগে থাকে না পিছনে? যে সব সময়
আমার হাজবেন্ডের কাছে মনে হয় যে না আমি ঠিক আছি, বাট আমার আম্মার কাছে যখন আসি আম্মা বলে আল্লাহ আপনার শুকিয়ে গেছে, তারপর চেহারা চোখের নিচে কালি পড়ে গিয়েছে। মানে এই জিনিসগুলো আসলে আম্মা ছাড়া আর কারো মুখে মানে ওভাবে শোনা যায় না। যদিও হাজবেন্ড কেয়ার করে ঠিক আছে, কিন্তু মার মতো না। আম্মার কাছে আসলেই একটা শান্তি। এটা একদম একদম, এবং আম্মুর কাছ থেকে হচ্ছে পারফেক্ট রিভিউটা পাওয়া যায় না? তিনি আপু এভাবেই মায়ের, হ্যাঁ আমি তো ছোট, সবার ছোট, আমরা তো টুইনস, আমি আর আমার ভাই। তাই আমার ছোট নাকি? ভাই, জি। আর আমার বাচ্চা একদম ছোট থেকে আমার আম্মুর কাছেই মানুষ হয়েছে, যেহেতু আমি জব করি। তো আম্মা না থাকলে আসলে আপু মানে এই জিনিসগুলো আসলে আমার হতো না। মানে আমি আজকে যেখানে আছি ওখানে এইটা বোধ হয় আমার, তিনি আপু তোমাকে থামিয়ে দিয়েই বলছি যে আমাদের বাংলাদেশের একটা বড় অংশ যারা কর্মজীবী নারী, তাদের এই নির্ভরতার জায়গাটায় যে আমার সারাদিনের কর্মস্থলে থাকবো, আমার সন্তানটি আমার মার কাছে নিশ্চিন্তে থাকবে। এবং যাদের আছে জীবনে তারা ভীষণ সৌভাগ্যবান, এই জায়গায় বলতেই হবে। অনেক 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 মানে ভালোবাসা খালাম্মার জন্য। আমরা দেখতে পাচ্ছি হৃদা পোদ্দার আপু যুক্ত হয়েছে এর মধ্যে। শুনবো একটা ছোট ব্রেক থেকে ফিরি। দর্শক, আবার ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আপনার কোথাও যাবেন না। মায়ের কথা, মায়ের আদর, ভালোবাসার সব অনুভূতি নিয়েই ফিরবো। নিশ্চয়ই আপনারা আমাদের সাথেই থাকবেন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও সবাইকে অনেক শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। নির্ভরতায় মা তো আসলে পুরোটা জুড়েই আছেন, ভালোবাসায়, নির্ভরতায়, যে কোনো কিছুতে। আর সেই মাকে নিয়ে আপনাদের আবেগের শেষ নেই জানিয়ে, ঠিক আমার মতোই। তাই তো শুনতে চাই আপনাদের সব আবেগের কথা। যুক্ত হবেন, দেখুন টেলিভিশন স্ক্রিনে জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। দেরি না করে এক্ষুনি চলে আসেন। আর আমরা বিরতির পরে এসে এখন তানজিন আপুর গান শুনবো। আচ্ছা, আমি চেষ্টা করছি, জানি না কতটুকু ভালো হবে। ও মা গো মা, চলে যেও না, আমাকে ফেলে তুমি চলে যেও না। কেউ জানে না জানে, তুমি তো জানো, কেউ জানে না জানে, তুমি তো জানো, তোমাকে ছাড়া আমি বাঁচব না। ও মা গো মা, চলে যেও না, আমাকে ফেলে তুমি চলে যেও না। বাহ, চমৎকার আপু, বেশ মানে মানে গায়কিটা খুব দারুণ, খুব ভালো লাগলো। এবং এই যে গানের শব্দগুলো, গানের সুরটা যেভাবে বেরিয়ে এলো, আমার মনে হয় অন্য যে কোনো গানের থেকে এই গানটার মধ্যে আবেগটা বেশি এসেছে, তাই না? আব্বা ভালো বলতে পারবে। আমি আর একটা বলতে চাই, আমার গান শেখার পেছনে আমার মায়ের অবদানটাই বেশি। আম্মু অনেক গ্রামের একটা মেয়ে, তো তখন হারমোনিয়াম তার খুব ইচ্ছা ছিল যে হারমোনিয়াম বাজায় গান করবে। তো সেই যুগটা তো সেরকম ছিল না, সুযোগটা হয়নি। তো আমি যখন প্রথম হই, আম্মু বলতো যে আমার মেয়েকে আমি গান শেখাবো। তো সেখান থেকে আমার দেশের বাড়ি নাটোরে, গ্রামেই বলা চলে, মফস্বলে। তো ওখান থেকে আম্মু আমাকে ওই গানের টিচার রেখে গান শিখিয়েছেন। জি, বা খুব চমৎকার। এবং আমরা সব মায়েদেরকেই আমরা সাধুবাদ জানাই যে মারা স্বপ্ন দেখেন, প্রচেষ্টা করেন বলেই জীবনে আমরা যা কিছু হওয়ার পরে তো আমরা খুব বড় বড় আমি এই হয়েছি ওই হয়েছি বলি। তো সত্যি কথা, আমরা যাই হই না কেন, সেটা কোনো না কোনোভাবে আমাদের মা বাবা তাদের অবদান, বিশেষ করে মা। এবং অনেক ক্ষেত্রে আমার কাছে খুব এটা বলতে ভালো লাগে, শেফালি আপা কি বলবেন জানি না, আমরা অনেক সময় বলি না যে মায়ের স্বপ্ন ছিল তাই সেটা আমাকে করতে হয়েছে, বা মায়ের স্বপ্ন অনুযায়ী আমাকে মা বড় করতে চেয়েছে। আমার কাছে মনে হয় কেন যদি মায়ের বা বাবা মার স্বপ্ন লালন করতে পারা এবং সে অনুযায়ী জীবনে কিছু হতে পারে, এটা কিন্তু সবার মানে পক্ষে সম্ভব হয় না। আপা এই ব্যাপারে কি মনে করেন?
এটা তো অবশ্যই মানে যদি মা বাবার স্বপ্ন থাকেও মানে একটা বাচ্চাকে পুরোপুরি নিজের অপূর্ণ ইচ্ছাগুলো যদি যেমন উনি বললেন যে ওনার মার ইচ্ছা ছিল গাইতে পারেননি, যার ধরুন ওনাকে দিয়েছে মানে গান করাচ্ছে, এরকম আছে মা বাবার সুপ্ত বাসনা যেগুলো করতে মানে পারেন না ওনারা, ওটা যদি আমাদের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি এটা আমি মনে করবো আমি ধন্য, কারণ আমি মার বাবার ইচ্ছা পূর্ণ করতে পারছি। পাশাপাশি হয়তো আমি যদি এটাতে লেগে থাকি হয়তো আমি আমার জনগণকেও কিছু দিতে পারছি। ঠিক, সেক্ষেত্রে মা বাবার অবদান কখনোই অস্বীকার করা যায় না এবং বাবা মার স্বপ্ন পূরণ করতে পারে আমার মনে হয় সৌভাগ্যবান অবশ্যই তারাই পারে, এবং সেটার কারণে তাদের জীবন অনেক পরিপূর্ণ, অনেক পরিপূর্ণ। বাহ, এই জায়গা থেকে তানজিন আপু, শেফালী আপা খুব আমি বলবো যে সৌভাগ্যবান আপনারা, মায়ের ইচ্ছা পূরণ করতে পেরেছেন। রিমা আপু, মায়ের কথা আসলে বলতে গেলে আমরা আজকে 1.5 ঘন্টা কেন আরো এমন 1.5 দিন নিয়ে বলতে গেলেও শেষ হবে না, কিন্তু তবুও এমন কিছু মুহূর্ত থাকে যে মুহূর্তগুলো মা জীবনে এমনভাবে ধরা দিয়েছে যে সেই মুহূর্তটাই একটা ইতিহাস, এবং সেটা মনে হয় বারবার সেটার জন্য সৃষ্টিকর্তার কাছে বলি যে সৃষ্টিকর্তা তুমি সারা জীবন আমার মাকে এভাবেই রেখো। এমন কোন একটা মুহূর্তের কথা আপনার জীবনে শুনতে চাই? এমন আসলে মুহূর্ত তো অভাব নাই আসলে, সত্যি কথা যেটা, যেমন মানে একদম সম্প্রতি একটা ঘটনা ঘটেছে। আমার আম্মার রাজশাহীতে আমি আম্মাকে রেখে আসছি, তো রাজশাহীতে রেখে আসছি। তো আমি যখন প্রথম ঢাকাতে আসি, আমরা যারা রাজশাহীতে মফস্বলে থাকি আমরা আসলে একটু আমরা অনেক আদরি টাইপের, মানে একটু ওই যে আল্লাদি টাইপের, আমরা রাতে একা ঘুমাতে পারি না, মানে এই টাইপের আমরা। তো প্রথম দিকে যখন ঢাকায় আসলাম তখন একা ঘুমাতে পারতাম না, খুব অসুবিধা হতো, নানুর সাথে ঘুমাতাম। তো এই কয়েকদিন আগেই যেটা হলো যে হঠাৎ করে, মানে এমনিতে কিন্তু কোনো সমস্যা হয় না, হঠাৎ করে আম্মার কথা খুব মনে পড়তেছে, মানে অনেক রাতে, যে মনে হয় আম্মার একটু আগের দিন রাতে একটু হ্যাঁ একটু রাগ করেছিলাম আর কি কোনো একটা কারণে। পরে খালি মানে ভিতরে কেমন লাগতেছে যে আম্মা তো বললো একটু অসুস্থ, মানে ভয় কাজ করতেছে। তখন আমি কি করলাম, তাড়াতাড়ি করে ওই রাতের বেলায় আম্মাকে ফোন দিলাম, ফোন ধরে না, এখন আরও টেনশন লাগতেছে ফোন কেন দিচ্ছে না। তো সাথে সাথে ফোন ধরে বললো কি ব্যাপার এত রাতে কেন মানে ফোন দিলি? তখন আমি বললাম যে আম্মা এই যে দেখো রাত্রে ঘুম হচ্ছে না। তো আসলে হয়েছে কি, আমার আম্মা খুবই নরম মানুষ, মানে আমি বলবো যে আমার আম্মার মতো নরম মানুষ আমি দেখিনি, আমার জীবনে আমি দেখিনি, খুবই নরম মানুষ। কোনোদিন একটা অনেক বাচ্চাদেরকে কিন্তু মারে, কিন্তু আমার আম্মা কখনো আমাদের গায়ে একটা হাত তোলেনি। মানে বলতে গেলে অনেক সময় আমরাই রাগ করেছি আম্মার সাথে, কারণ আম্মা খুব নরম, একদমই নরম। মাঝে মাঝে আমার মামারা বলতো যে তোমার আম্মা নরম তো এই জন্যই তোমরা তো মানে ওনাকে ই করো, খবরদার আমার বোনকে কিন্তু বকবা না। তো যখন ঢাকায় আসলাম তখন হচ্ছে নানুর কাছে থাকতাম। আমার নানু হচ্ছেন গিয়ে আমার জীবনের, আপনি দেখতে পাচ্ছেন আমি একটা গহনা পরে আছি, এই গহনার মানে এই গহনা তৈরির কাজ শেখানোর পেছনে আমার নানুর অবদান। আমার আম্মা কিন্তু এই সম্পর্কে কোনো ধারণাই নাই। আমার আম্মা জানে যে হ্যাঁ ও লেখাপড়া করতেছে, কিছু একটা করবে, কিন্তু আমার নানু বলতো কি যে তোমার আম্মা তো খুব সহজ সোজা, সে তো এগুলো বোঝে না, বাট তুমি যেহেতু এটা শিখেছো তুমি এটা নিয়ে আগাও। এবং নানু করতে কি সবসময় পুশ করতো যে এই লুম্বিডিং কিন্তু তার মানে মায়ের মা, একদম এবং আমার মামারা হচ্ছে গিয়ে আজকে যদি আমি গহনা নিয়ে যদি বাংলাদেশে একজন ট্রেনার হিসেবে যদি নাম করে থাকি, সেটা শুধুমাত্র আমার মামা এবং নানুর জন্য। এবং এটা তো আপু ভীষণ সূক্ষ্ম কাজ, এত ছোট ছোট বিটস দিয়ে, তাও আবার আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। আমি দেখছিলাম, আমার খুব কিউরিওসিটি ছিল, তার আগেই জানা হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে লুম্বিডিং গহনা। এটা আসলে আমাদের দেশে বর্তমানে এটা এখন আমি ট্রেনার হিসেবে কাজ করছি জয়িতা ফাউন্ডেশনের সেটে, প্লাস আরো বিভিন্ন জায়গায় কাজ করছি এনজিওতে। এটা তো আমাদের মূলত এসেছে আদিবাসীদের কাছ থেকে। একদম আমাদের আসলে এটা হচ্ছে উপজাতি যারা ওরা মেইনলি করে, আর আফ্রিকানরা একটু পছন্দ করেন একটু বড় সড়ো। দেখবেন যে আমাদের যে মানে বললে হয়তো শুনতে কেমন লাগবে, কড়াইয়ের যে ইটা আছে ওটাও কিন্তু ওদের গলায় একটা জুয়েলারির মতো, মানে ওদের জিনিসগুলো একটু আনকমন, একটু চোখে লাগার মতো। তো ওখান থেকে আসলে এই জিনিসটা আমরা নিয়ে আসছি, আমরা একটা ফ্রেমের মাধ্যমে করাচ্ছি। তো আমার আম্মা এখন বলে যে আমি যেটা করিনি আমার মা তো করেছে, তো ক্রেডিটটা আর কি মায়ের মা। তার মানে এখানে বুঝতে হবে যে আপনার জীবনের সফলতার পেছনে এতটা সফল আপনি কারণ 2 মা, আমার নানুর দোয়া শিক্ষা আছে। তাহলে আপু, রিমা আপু, এই যে নরম মা যে কিনা
ভীষণ মানে নরম হওয়া সত্ত্বেও এমন একটা জুয়েল তৈরি করেছে, এবং সেই মাকে আপনার অনুভূতির কথা হয়তো অনেক সময় অনেক কিছুই বলা হয়নি। আমি জানি না আজকে খালাম্মা দেখছে কিনা, আমাদের পক্ষ থেকে নেক্সাস লেডিস ক্লাবের পক্ষ থেকে আপনার প্রতি অনেক শ্রদ্ধা, ভালোবাসা। রিমা আপু, আপনিও বলে ফেলেন। মাকে কিন্তু সহজে সবাইকে আমরা বলি তোমাকে ভালোবাসি, তুমি আমার খুব কাছের, আম্মুকে বলা হয় না। হ্যাঁ, এটা সত্যি কথা, কখনো বলা হয়নি। তবে যখনই আমি রাজশাহী থেকে ঢাকায় আসি, আমি দেখতে পাই যে আমার আম্মা একদম সেই মাথায় দাঁড়ায় থাকে যতক্ষণ পর্যন্ত না আমার ভ্যানটা মানে ওই মেন রোডে না আসে। এবং আমার আম্মার চোখ দিয়েও পানি পড়তে থাকে, আমার চোখ দিয়েও পানি পড়তে থাকে। তখন ইচ্ছা করে মাঝে মাঝে ব্যাক করে গিয়ে জড়ায় ধরি, গিয়ে বলি যে আম্মা সরি। বা অনেক সময় তো আমরা আসলে মায়েদের সাথে রাগারাগি করি, আবার আদরও করি। আম্মাকে ভালোবাসা কখনো বলা হয়নি, তবে আজকে বলবো যে আম্মা তোমাকে অনেক ভালোবাসি, আমার জীবন তুমি ছাড়া অপূর্ণ, সোজা কথা। আম্মা ছাড়া আমি চিন্তাই করতে পারি না। আপু, খুব ভালো লাগলো এটা দেখে। এবং দর্শক, আসলে এমন অনেক ছোট ছোট মুহূর্ত আমাদের নেক্সাস লেডিস ক্লাবে তৈরি হয়, এক একটা ইতিহাস আমাদের জন্য ভীষণ বড় পাওয়া। এবং আজও হলো রিমা আপু তার মাকে জানালেন তার সেই জীবনের যে পরিপূর্ণতা তাকে ঘিরে, সেটার কথা। জানি আপনাদের মনেও মাকে নিয়ে অনেক এমন না বলা প্রকাশিত কথা আছে যা বলতে চান, আজকে যুক্ত হয়ে বলে ফেলুন না মাকে। ঠিক এটা আমাদের জন্য অনেক ভালো লাগার হবে, আর মাও জানতে পারবে যে সত্যিই আপনি তাকে কতটা ভালোবাসেন। যদিও মাকে বলতে হয় না, মা এমনি সব বুঝে। আর একটা ছোট্ট বিরতির পরে এই সব কথাগুলো আমরা শুনবো, থাকবেন আমাদের সাথে। জাস্ট এখন যাব আর আসবো নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাই নেক্সাস লেডিস ক্লাবে। আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখেন জুমের লিঙ্ক এবং আইডি অনুযায়ী আপনারা যুক্ত হয়ে যান। আর সেখানে যুক্ত হয়ে অবশ্যই আপনাদের মাকে নিয়ে আপনাদের অনুভূতির কথা, আবেগের কথা, তার প্রতি আপনাদের ভালোবাসার কথা, এবং সর্বোপরি মা যে পুরোটা জীবন জুড়ে আছে, কতটা নির্ভরতায় আপনি তাকে পান, সব কিছু শুনতে চাই। অবশ্যই যুক্ত হবেন। আর আমাদের অনেক বন্ধুরা যুক্ত হয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের সাথে কানিজ ফাতেমা রুমা আপু যুক্ত হয়েছে, তারপরে বগুড়ার রুমা আপু যুক্ত হয়েছে, শারমিন আলম আপু, মুক্তা ঘোষ, তনুশ্রী আপু, সাজিয়া আফরিন আপু, মুক্তি আপু, সবাইকে অনেক শুভেচ্ছা। আমি এক এক করে শুনবো। আমি হাসিনা আপুর কাছে শুনেছি আগে, শুনবো আজকেও। তবে তার আগে নতুন বন্ধু তাদের কাছ থেকে একটু শুনবো। সাজিয়া আফরিন আপুর কাছে আগে একটু শুনি যে সাজিয়া আপু, নির্ভরতায় মা, আজকে এই যে আমাদের বিষয়টা, সেটা দেখার পরে নিশ্চয়ই আপনার মনের ভিতরে অনেক কথা মনে হয়েছে। প্রথম কোন কথাটা মনে এসেছে মাকে নিয়ে? আসসালামু আলাইকুম। সবকিছু পরে মানে এই অনুষ্ঠানে আজকে যুক্ত হলাম এই জন্য যে টপিকসটা দেখে আসলে মানে না এসে পারলাম না। মানে আমাদের জীবনের সবচাইতে ইম্পর্টেন্ট যে পার্সন বা সবচেয়ে কাছের যে মানুষটা থাকে সে হচ্ছে মা। এবং কোনো ক্ষেত্রে আপু সবচেয়ে অবহেলিত, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম, যত কষ্টের কথা সেটাও মায়ের কাছে, যত আনন্দের কথা, যত সুখের কথা এটাও মায়ের কাছে। মানে সবকিছুর আবদার আসলে, মানে যে কোনো বিপদ বলেন, আবার যে কোনো ভালো সুখের সময় বলেন, সবার প্রথম কিন্তু মায়ের কথাটাই মনে হয়। তো এখন আসলে আমি আরো বেশি অনুভব করি যে আমার ক্ষেত্রে যেমন মানে সবকিছু মনে হতো যে মাকে মানে সবকিছুতে মাকেই মনে হতো, এখন দেখি আমার মেয়ের ক্ষেত্রেও সেম। মানে যা হচ্ছে দৌড় দিয়ে মায়ের কাছে, মানে কন্যাও কিন্তু আসলেই মানে কন্যাও আমাদের জীবনে আসলে মায়ের মতো। এবং অনেক ক্ষেত্রে এখনকার বাচ্চারা তো অনেক স্মার্ট, আমাদেরকে যেভাবে পরামর্শ দেয়, অনেক কিছু শেখায়, শাসন করে, সেটা মায়ের থেকে আরো এক কাঠি উপরে। একদম। আমরা একটু শুনবো, আমাদের সাথে শারমিন আলম আপু যুক্ত হয়েছে। শারমিন আলম আপুর কাছে, শারমিন আলম আপুর মায়ের প্রতি তার যে নির্ভরতার জায়গাটা, সেটা সম্পর্কে একটু শুনি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপু। আজকে আপনাদের যে প্রোগ্রামে রিমা আপু এসেছেন, তো উনি লিঙ্কটা আবার দিয়েছিলেন, সেজন্য যুক্ত হতে পেরেছি, সেজন্য অসংখ্য ধন্যবাদ রিমা আপুকেও। তো মায়ের ব্যাপারটা বলতে গেলে আসলে আমাদের একটা অনুভূতি, অন্যরকম একটা অনুভূতি কাজ করে। কারণ মেয়েদের ক্ষেত্রে মা বাবা হচ্ছে একটা এমন একটা অংশ
যেটা হচ্ছে জীবনের, যেমন আমি আমার লাইফ থেকে অনেক কিছু রিয়েলাইজ করছি এখনো, সেটা হচ্ছে যে আমি আমার বর্তমানে যে আমার 2টা সন্তান, আমার 1 মেয়ে 1 ছেলে, আমি যে লাইফ লিডটা করছি এটার ভিতরে সবচেয়ে বড় প্রায়োরিটি আমার মায়ের। আমার মা যদি এই সময় হাতটা আমার মাথার উপরে না রাখতো তাহলে হয়তো এই পথ চলার শক্তিটা পেতাম না। কারণ শামিন আপু একদম মানে অশ্রু সাজল কি একেবারে কেঁদেই ফেলেছে আপু। অনেক শ্রদ্ধা ভালোবাসা আপনার মায়ের প্রতি। আমরা জানি যে আসলেই মা মানুষটি এমন, এবং আমরা বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা মায়ের মাধ্যমেই আসলে তার হাতটা আমাদের মাথার উপরে রাখেন। আপু অনেক শ্রদ্ধা ভালোবাসা। মুক্তা ঘোষ, তনুশ্রী আপু ভীষণ মিষ্টি দেখাচ্ছে। তনুশ্রী আপুর কাছে শুনবো যে মা আপনার জীবনে তো পুরোটাই জুড়ে আছে, সেটা কি মাকে বোঝাতে পেরেছেন, বলতে পেরেছেন কখনো? আমরা আসলে কোনোভাবে প্রকাশ করতে পারি না যে কতটা ভালোবাসি, কিংবা হচ্ছে মা আমাদের জীবনের কতটুকু অংশ, আমরা মার জন্য কত কি করব বুঝে উঠতে পারি না। মা আমাদেরকে যা করে এটা কোনোভাবে ভাষায় প্রকাশ করার মতন না। এটা এক কথায় বলতে গেলে যে মা তো মা, পৃথিবীর সব থেকে মার ব্যাখ্যা কোনোভাবে সম্ভব না। মানে নারী যেটাকে বলে মার অংশ থেকে, এবং মা যতক্ষণ আসলে থাকেন শরীরে তার শ্বাসটা, ততক্ষণ পর্যন্ত তিনি তার সন্তানদের জন্য সর্বোচ্চটা করে যান, যেটার বিনিময় আমরা কিছুই আসলে সন্তানরা করতে পারি না। এবং প্রকৃতি আমাদেরকে ভীষণ ভাগ্যবান করেছেন যে আমাদেরকে মা দিয়েছেন। হ্যাঁ সত্যি, এক একজনের কথা শুনছি আমিও ভীষণ আবেগতাড়িত হয়ে যাচ্ছি। এবং আজকে নতুন বন্ধু যারা, আমরা সবাই মিলে, সব বন্ধুরা মিলে নতুন বন্ধুদের একটা হাততালি দিয়ে শুভেচ্ছা জানাই, যেটা আসলে লেডিস ক্লাবের আমাদের একটা নিয়ম বলা চলে। নতুন বন্ধুদেরকে পেয়েছি, খুব ভালো লাগছে, এবং চাইবো যে সবসময় এইভাবে যুক্ত হবেন আমাদের সাথে। আর রুমাপুর কাছে আমরা এর আগে মায়ের কথা শুনেছি, এবং আমার সৌভাগ্য হয়েছে খালাম্মাকে দেখা, রুমাপু খালাম্মাকে যুক্ত করেছে, সেই কথা তো জেনেছি। রুমাপুর নিজেও একজন মা, অতএব রুমাপুর প্রতি তার সন্তানদের যে নির্ভরতা এবং সেই ভালোবাসাটা যে নিজে ভিতর থেকে অনুভব করতে পারা, সেটা আর একটু শুনতে চাই আপু তোমার কাছে। আপু হ্যাঁ কানিস ফাতেমা রুমা আপু। হ্যাঁ কানিস জি আপু, ধন্যবাদ লেডিস ক্লাবকে। আর আমি তো আমার মাকে তোমাদের কাছে উপস্থাপন করেছি, দেখেছই। আমি তো মনে করি আমার নির্ভরতার প্রতীক আমার মা এখনো। হ্যাঁ, আর আমার সন্তানকে, আমার একটাই ছেলে, আমি যতটুকু নির্ভরতা দিতে পেরেছি, আমি এখনো ঠিক ততটুকু নির্ভর আমার মায়ের উপর। আমার মায়ের একটা সিদ্ধান্ত বা একটা কথা এখনো আমার কাছে অনেক দামি। আর আমি তো বলবো লেডিস ক্লাবকে অনেক ধন্যবাদ। আমি লাস্ট যেদিন লেডিস ক্লাবের লাইভে এসেছিলাম, আমার আম্মা তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি, এই কথাটা আমি বলতে পেরেছিলাম, এবং আমার মা টিভি সেটার সামনে সেটা শুনেছেন এবং অনেক খুশি হয়েছেন। আসলে এই কথাটা তো বলার সুযোগ হয় না, লেডিস ক্লাব আমাকে সেই সুযোগটা করে দিয়েছে, এবং আমি খুব সৌভাগ্যবান যে আমি সেটা করাতে পেরেছি। আপু তুমি সেদিন ছিলে, এইজন্য আজকে টপিকটা দেখে না আমি অনেকদিন পর আসলাম, আমি সাথে সাথে বসে গেলাম যে এমন একটা টপিক, এই টপিকগুলো আমি সাধারণত অ্যাভয়েড করি না, আমার ভালো লাগে। অনেক ধন্যবাদ রুমা আপু, অনেক ধন্যবাদ। এই জন্য আমরা একটু, নার্গিস আপু মাথা নাড়ছে এবং খুব মিষ্টি করে হাসছে। নার্গিস আপুরও জানি যে মাকে নিয়ে অনেক অনুভূতির কথা, একটু শুনবো। আসসালামু আলাইকুম। আসলে আম্মাকে নিয়ে কথা বলা পারা যায় না, আম্মাকে নিয়ে কথা বলতে পারা যায় না। এমন একটা মানে ফিলিংস আর এমন একটা শব্দ যেটা শুধু অন্তরের ভাষা বোঝে। কারণ আম্মা নাই তো, এখন একটা ফিলটা বেশি হয়। ছিল কিচ্ছু বুঝিনি মর্ম। আম্মাকে কত বকা দিছি, কত আম্মাকে বাজে ব্যবহার করছি আম্মার সাথে। আম্মা সবসময় হাসি মুখে, আম্মা ওগুলো আমাদের অ্যাভয়েড করতো, আমাদেরকে সবসময় পজিটিভলি একটা ধারণা ছিল আম্মার মধ্যে। এখন এত ফিল করি, কিন্তু ফিল করে তো লাভ নাই, কারণ দাঁত থাকলে তো দাঁতের মধ্যে এত করি নাই।
এত অকৃতজ্ঞ আমরা ছেলে মেয়েরা হয়েছি। আমি বিশেষ করে আম্মাকে অনেক কষ্ট দিচ্ছি, তারপরে আম্মাকে অনেক ভালোবাসি করি। আম্মা আমার 4টা মেয়ের মধ্যে আমাকে অনেক বেশি ভালোবাসি করতো, আর ওই ভালোবাসিটার জন্য হয়তো আম্মাকে অবহেলা করছি। আম্মা এত ভালোবাসি করছে আমাকে যে অন্য ছেলে মেয়েদের থেকে আমি প্রাউড আল্লাহর কাছে যে আম্মা আমাকে এত ভালোবাসি করতো সবসময়। আম্মা আমাকে আমার মানে বুঝতে পারছি আসলে তোমার অনুভূতির কথাটা কত গভীর। এবং আপু যেটা বলেছে ওই যে তখন যে কবিতার লাইনগুলো পড়লাম না, ওই কবিতা কিন্তু এটাই বলতে চেষ্টা করেছে যে মা থাকতে আমরা আসলে বুঝি না, কিন্তু মাকে যেন আমরা অবহেলা না করি। একটু রেবেকা আপুর কাছে শুনবো যে এই যে আসলে অনেক সময় আমরা মা আমাদের ভালোর কথা বলেন, বাবা খেয়েও আমরা মনে করি যে না আমি তো বড় হয়ে গেছি, এখন তো আমি সব বুঝি, মা আম্মু তুমি কি বুঝো, হ্যাঁ আমারটা তো আমিই বুঝি, এই যে বলি এবং মা হয়তো কষ্ট পান, কিন্তু মা কখনো তো ছাড়েন না বলা, মা কিন্তু ঠিক বলেন। রেবেকা আপু ঠিক না? এবং এই অবহেলা কি আসলে উচিত আমাদের করা? শুভ সন্ধ্যা সবাইকে। সুবর্ণা, আমি আসলে বলি এই অবহেলাটা আমি 2016 আমার মা আমাকে ছেড়ে চলে গেছে পয়লা বৈশাখ। তো আমার মা এই পয়লা বৈশাখটা আমার জীবনে খুব কষ্টদায়ক। আমি যখন আমার মা আমাকে যখন ছেড়ে চলে গেলেন, আমি 6 মাস ডিপ্রেশনে চলে গেছিলাম। সুবর্ণা, আমি কি বলবো, কারোর সাথে কথা বলতাম না, আমি নিজের মতো করে চলতাম, খেতাম না, ঘুমাতাম। বড় ছেলে তখন আমাকে এই থেকে বের করতে। আমি যে আমার মাকে কত কষ্ট দিয়েছি আমার খুব খারাপ লাগছে বলতে, যে আমি অনেক কিছু থেকে আমার মাকে আমি দেখতে পারি নাই। বাস্তবতা এত কঠিন যে সুযোগ থাকলেও সেটা আমি, এই কষ্টটা আমার জীবনে আমি যতদিন বেঁচে থাকবো আমি মানে পেয়ে যাব। এবং আমি আমার মাকে যে পরিমাণ কষ্ট দিয়েছি, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এবং সব মায়ের প্রতি আমি শ্রদ্ধা দিয়ে বলবো যে মায়ের জায়গায় মা যত শাসনই করুক, মাকে কখনোই কষ্ট দিবা না। আর আমিও তো একটা মা হয়েছি, আমার সন্তানদের মুখ দেখলে আমি বুঝি যে আমার সন্তানটা এখন কেমন আছে। আমার মাও ঠিক তাই ফিল করছে। না, আমি সত্যি আবেগগ্রস্ত হয়ে গেছি। আমি আমার মাকে খুব কষ্ট দিয়েছি এবং শেষ মুহূর্তে আমি মাকে কিছু করতে পারিনি। এই কষ্টটা আমার বুকে এখনো খুব নাড়া দেয়, খুব নাড়া দেয়। তুমি মনের এই কষ্টটা রেখো না, সব সময় সবার দোয়া আছে, তুমি সন্তান হিসেবে দোয়া করবে এবং আমরাও তোমার বন্ধু মানে সন্তানের মতো আমরা সবাই দোয়া করব। নিশ্চয়ই খালাম্মা ভালো আছেন, সৃষ্টিকর্তা তাকে নিশ্চয়ই ভালো রেখেছেন। আর এই কারণেই বলছি যে আমাদের যাদের মা আছে প্রতিনিয়ত কিছু না, মা কি চান, হয়তো একটুখানি ফোন করে বলবো আম্মু তুমি কেমন আছো, এই তো, কিংবা আম্মু আমি ভালো আছি। মা আসলে চান তিনি কেমন আছে সেটা না, আমরা কেমন আছি সেটা যেন তাকে জান। তাই এই কাজটা যেন আমরা প্রত্যেকেই করি, নিয়ম মাফিক করি, সেটা অবশ্যই মাথায় রাখবেন। একটা ছোট্ট বিরতির পরে আবার ফিরে আসবো। মা আছেন পুরোটা জুড়ে, মা থাকবেন বিরতির ওপারে নিশ্চয়ই নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা এবং আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাব। দেখতে দেখতে সময়টা কিভাবে পেরিয়ে গেল, আমরা একদম শেষে চলে এসেছি এবং এখনও চাই যে আপনারা যুক্ত হয়ে মাকে নিয়ে আপনাদের ভালো লাগার কথা বলবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে এবং নির্ভরতায় আমাদের জীবনে আনন্দে সবসময় মা আছে, মা যেন এভাবেই থাকে সেই প্রত্যাশা করি। আর ছোটো করে একটু শুনবো রিমাপুর কাছে, যে রিমাপু এই যে এগিয়ে যাওয়া, নিজে মা না হয়েও মা হয়ে ওঠা, বায়োলজিক্যালি না হলেও আপনি 80 জন সন্তানের মা, এবং সেই দায়িত্বের জায়গাটা যেভাবে অনুভব করেন, হ্যাঁ সেটা আমাদের জীবনে আসলে ফোন খুব আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে আছে, অ্যালার্ম চলে এসেছে, সো কোনো না কোনো কাজেরই হবে। তো এই যে আসলে যে কোনো কিছুতে মাও কিন্তু আমাদের অনেক সময় অ্যালার্মের মতো, যে আপনার কোথাও যেতে হবে, মা কিন্তু ঠিক মনে করিয়ে দেয় তোমার এই কাজ আছে। এরকম ব্যাপারগুলো নিশ্চয়ই ঘটে আপনার জীবনে? একদম। আসলে আম্মার কথা বলতে গেলেই তো বললাম যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আম্মার অবদান অনস্বীকার্য, যেটা আসলে এইরকম কেন, এরকম হাজার প্রোগ্রাম হলেও বলে শেষ করা যাবে না। আর
এখন যে পজিশনে আছি সব সময় দেখি যে পিছনে যদি তাকাই তাহলে দেখি যে সবার আগে আমার মা, আমার নানু তারাই আছে এবং তারাই থাকবে, কারণ ওনারাই হচ্ছে আমাদের একমাত্র কাছের যারা আমাদের ভালো চায়। অনেকে হয়তো বলে আমরা আপনাদের ভালো চাই, তার মধ্যে 10 জন হয়তো সত্যি ভালো চায়, 10 জন হয়তো আসলে চায় না, কিন্তু নিঃস্বার্থভাবে কোনো রকমের কোনো যেখানে রিটার্নের আশা করে না। একদম আমার মা বা আমাদের সবারই মা, আমরা আসলে আমাদের উচিত আমাদের মাদেরকে আসলে একটু আদর করা, ভালোবাসা, যত্ন করা, কারণ তারা আজকে আছে কালকে নাই, যখন থাকবে না তখন বুঝবো। যেমন শারমিনা আলম আপু আসলে সম্প্রতি ওনার নার্গিস আপু সবাই যেভাবে জি ওনার হাজবেন্ড মারা গেছেন, উনি একজন যোদ্ধা, ওনার 2টা বাচ্চা নিয়ে ওনার মা ওনার মাথার উপরে হাত রেখেছে, যার কারণে কিন্তু সে বলতে বলতে কেঁদে ফেলেছেন পুরা। তো ওনার মতো যোদ্ধা উনিও তখন একজন মা, সেও তো তার সন্তানদেরকে ছেড়ে কিন্তু যায়নি। আমরা প্রত্যাশা করব যে আসলে এইভাবে আপনি এগিয়ে যাবেন, মা নানুর দোয়া, তাদের শেখানো যে দারুণ একটা কাজ আপনি করছেন, এভাবেই সামনে এগিয়ে যাবেন। জি তানজিন আপু, আজকে তানজিন আপুর সাথে সাথে আমরা আরো একজন বন্ধুকে পেয়েছি, যদিও সে আমাদের সেটে ক্যামেরায় বা জুমে যুক্ত নেই, সে হলো আপনার মা এবং খালাম্মার প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রথমেই জানিয়েছে আরো একবার, এবং তিনি এসেছেন এই যে আজকের আয়োজনে মাকে সাথে নিয়ে আসবেন, এই জন্য মাকে নিয়ে এসেছেন, এবং মা আছে বলে বোধহয় একটু সাহসটা বেশি পাচ্ছেন, এরকম কি ব্যাপারটা? জি আসলেই আপু, মানে আমার প্রতিটা কাজে আমি সবসময় মাকে বলি, এবং মা আমার অনেক বড় একটা সাহসের জায়গা। সে সব সময় আমার কাজে, আমার ইয়েতে সবসময় পেছন থেকে আমাকে সাহস দিয়েছে। এখন এক কথাই মাকে বলে দিন যে মাকে কতটা ভালোবাসেন, কতটা চান। মা, আমি তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি। বাহ, খালাম্মা শুনেছেন তো? ঠিকঠাক আমি বলেই নিয়েছি, না আমি বলতো না কিন্তু। শিফাল আপু, আপনার গান দিয়ে শেষ করব, তবে তার আগে আমি জুমে যুক্ত হওয়া আরও আমাদের বন্ধুরা আছে তাদের কাছ থেকে শুনবো। এরই মধ্যে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছে লাস্ট পার্টে এসে, আমাদের সাথে নাহিদা নেলি আপু যুক্ত হয়েছে, সাইদা নাজনীন বেগম আপা যুক্ত হয়েছেন, এরপরে মমি সুফিয়ান মমি আপা যুক্ত হয়েছেন, মারিয়াম বেগম আপু যুক্ত হয়েছে, সবাইকে শুভেচ্ছা। আর রীতাদির কাছে শুনবো, রীতাদির মা সম্পর্কে আমার না যে কোনো কারণেই হোক শোনা হয়নি, জানি না গো, তোমার মায়ের কথা বলো। শুভ সন্ধ্যা সবাইকে, রিমা আপুকে অনেক শুভেচ্ছা। রিমা আপু তো জানে না আমি ওনার অনলাইন স্টুডেন্ট, ওনার ফলোয়ার দেখতে, হ্যাঁ টিচার হিসেবে উনি খুবই ভালো, যে জিনিসটা মানে শেখানোর কথা না সেই জিনিসটা উনি শেখায়, অনেক এটা কিন্তু অনেক বড় কমপ্লিমেন্ট। এবং আমি তো রাজশাহীর, আমি কিন্তু খুবই মানে গৌরব অনুভব করছি। হ্যাঁ খুব ভালো শেখায়। আর মা সম্বন্ধে কি বলবো, যখন বিয়ে হয়ে চলে আসি তখন বুঝতে পারি মা আসলে কতটা ইম্পর্টেন্ট, কতটা সাপোর্ট দিয়েছে আমাকে। তখন শুধু কান্না করতাম, এত তো ফোনের ব্যাপার ছিল না, রান্না করতে পারতাম না, কিছু করতে পারতাম না, তখন বলতাম মনে হয়েছে মার উপর কত অত্যাচার করছে। সবাই যেমন বলছে, স্কুল কলেজ থেকে এসে ভাতটাও নিয়ে খেতাম না, টেবিলের উপরে থাকতো তাও সেটা নিয়ে খেতাম না, খালায় দিত তারপরে খেতাম। ধরো তুমি বাইরে আছো কোনো ব্যাপার না, কিন্তু মা বাসায় নেই, মাথাটা তখন খারাপ হয়ে যেত না? হ্যাঁ ভীষণ ভীষণ ভীষণ, সেটা ভীষণ। এখনো তো, এখন যেমন আমার মা কিন্তু বাইরে থাকে, আমি বাংলাদেশ শুধু একা থাকি, আমার ভাই সবাই বাইরে থাকে, খুব মিস করি। এখন 5টা 5:30টার মধ্যে যদি মাকে ফোন না দেই, মা বলে ফোন দিল না কেন। তাহলে মা নিশ্চয়ই দেখছেন, মায়ের জন্য বলে দাও তোমার ভালোবাসার অনুভূতির কথা। হ্যাঁ মাকে তো ভীষণ ভালোবাসি, অনেকবার বলেছি জড়িয়ে ধরে। আমার যখন বাংলাদেশে আসে তখন তো এমন কান্না করি, যখন বিয়ে যখন হয়ে মানে শ্বশুর বাড়ি আসি তখন আমি এত কান্না করি না, যখন মানে চলে আসি মা হচ্ছে সেই মানুষ আসলে একদম অনেক শ্রদ্ধা ভালোবাসা। হাসিনা আপু, মায়ের মতো আপন কেহ নাই, এবং সেই মা কিন্তু তুমি। 3 সন্তানের জননী, মানে তার সন্তানদের নির্ভরতায় কতখানি। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ। এত আবেগ আপ্লুত হয়ে গেছি সবার কথা শুনে, শুধু ভাবতেছিলাম বসে বসে, আমি তো কথা বলতে পারছি না হাসিনা আপু, শুধু কান্না আসে। নির্ভরতার জায়গাটা ছিল বলেই আমি কিন্তু এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। এবং আমি বলবো যে আমার 3টা বাচ্চার বেলায় সেম ঘটনা, নির্ভরতার এই জায়গাটা আছে বলে যখন যেটা খুশি করতে পারতেছে, বলতে পারতেছে, জানে আম্মু আছে।
ঠিক এভাবেই সব সময় থাকো হাসিনা আপু, এবং আদরে ভালোবাসায় রাখো সবাইকে, এই কামনায় করি। একদম শেষে চলে এসছে, অনেক বন্ধুকেই শোনা হবে না, অনেকেই আজকে একদম শেষ পার্টে এসছে। ছোট্ট করে একটু মুক্তি আপুর কাছে শুনবো। মুক্তি আপু, আজকে অনেক দিন পরে তোমাকে পেয়েছি, এবং আমাদের জীবনে আসলে মা তো মা, বড় বোন, আরও এমন কিছু সম্পর্ক থাকে যারা কিনা মায়ের মতো। তোমার জীবনে হ্যাঁ হ্যালো হ্যাঁ আপু শুনতে পাচ্ছি, বলো আমাকে। হ্যাঁ শুনতে পাচ্ছি আপু, আমি শুনতে পাচ্ছি, বোধহয় নেটওয়ার্কের প্রবলেম, আপু শুনতে পাচ্ছে না, সো সরি আপু। আমি শুনতে পাচ্ছি কিন্তু বোধহয় তুমি শুনতে পাচ্ছ না। আমরা সৈয়দা নাজনীন বেগম আপনার কাছে একটু শুনবো। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, একটু আনমিউট করবেন। নাজনীন বেগম আপা, বোধহয় টেকনিক্যাল ডিফিকাল্টিজ, আমরা লাস্টে এসে খুবই দুঃখিত। বাকি বন্ধুদের যাদেরকে শুনতাম, নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা আসলে সংযোগটা ঠিকঠাক নেই। কালকে নিশ্চয়ই শুনবো অন্য কোনো বিষয় নিয়ে। আর কি বলবো আসলে, অনুভূতির কথা সবার চোখের জলেই সেটা প্রকাশিত হয়ে গেছে। আপনার গান দিয়ে শেষ করবো, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, মাকে নিয়ে পুরো জীবন বললেও বোধহয় আমরা মায়ের প্রতি আমাদের ভালোবাসা, অনুরাগ, নির্ভরতার কথা প্রকাশ করতে পারবো না। মা হচ্ছেন সেই মানুষটি যে কিনা আমাদের পুরোটা জুড়ে আছেন, এবং সবার জীবনে মা যেন পুরোটা জুড়ে থাকে, কোনো সন্তান যেন মা হারা না হয়। আর প্রকৃতির কারণে, বাস্তবতার কারণে যারা মা থেকে দূরে, আমরা যখন জানবো যে সে মা থেকে দূরে, তাদের প্রতি যেন আমরা একটু ভালোবাসার হাত বাড়িয়ে দিই। আমাদের বিশেষ করে আশেপাশে থাকা সুবিধাবঞ্চিত শিশু যারা মা হারা, তাদের প্রতি যেন আমরা খেয়াল রাখি। আর অবশ্যই সেই মানুষটি মা, তার প্রতি আমাদের ভালোবাসা যেন প্রকাশ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। মাকে নিয়ে একটা দারুণ গান শুনতে শুনতে আজ আমরা বাড়ি যাচ্ছি। শেফালি আপা, আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার করে তখনও শুনিয়েছেন। নিশ্চয়ই আরেকটি গান শুনবো এবং আপনার গানের মাধ্যমে আমরা শেষ করবো আজ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, জাকি আপাকে ধন্যবাদ, এবং নেক্সাস টেলিভিশনকে আর দর্শক যারা আছেন সবাইকে ধন্যবাদ। আর সবার কাছে আমার একটা অনুরোধ, যাদের মা আছে তারা মাকে বেশি করে ভালোবাসুন, মার প্রতি যত্নবান হন। আমার যেহেতু মা নেই, আমি বলতে পারলাম না, তাই। ঠিক আছে, আমি একবার একটি গান করছি। ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেছে চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে কেউ যে দাও। ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও।